হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিসিএস ইন্সপিরেশন। আমি সৌরভ। আজকে আমি ইন্ডিয়ার পলিটি যে সিরিজটা শুরু করেছিলাম তার 18th নম্বর সিরিজ নিয়ে হাজির হয়েছি এবং সেটা সেন্টার স্টেট রিলেশনের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আগের যে ক্লাসটা হয়েছিল পার্ট 1-এ, সেখানে লেজিসলেটিভ পার্টটা আলোচনা করা হয়ে গেছে। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল রিলেশন নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। প্রথম দুটো এমসিকিউ দিয়ে শুরু করছি। ফার্স্ট যে এমসিকিউটা, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন দ্য, যে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি কোথায় উল্লেখ করা রয়েছে? প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটি, না 9th শিডিউলে? যে ডিপিএসপির ক্লাস হয়েছিল ডিরেক্টিভ প্রিন্সিপাল, সেখানে 51 নম্বর 51তম যে আর্টিকেলে বলা রয়েছে এই প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটির কথা বলা রয়েছে। তাহলে কারেক্ট অপশান হচ্ছে অপশান বি। ঠিক আছে, চলো সলিউশনটা দেখে নেওয়া যাক। বলছে আর্টিকেল 51-তে বলা রয়েছে যে স্টেট শ্যাল প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি by the prescription of open, just and honorable relation between nations, by the firm establishment of the understanding of international law as the actual rule of conduct among government, and by the maintenance of justice and respect for treaty obligation. অবশ্যই এটা আর্টিকেল 51-এ বলা রয়েছে। যারা রেগুলার ফলো করেছো তারা অবশ্যই এটা করতে পারবে। এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড রাইট টু মুভ টু এনি কোর্ট ফর দ্য এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সির টাইমে প্রেসিডেন্ট যে কোর্টে যাওয়ার অধিকার রয়েছে, মৌলিক অধিকার, সেটাকে সাসপেন্ড করতে পারে। এটা কোন আর্টিকেলে বলা রয়েছে? অপশান এতে 361, 357, 359, না 360? অবশ্যই অ্যান্সার হচ্ছে সি, 359। 359-এর আন্ডারে বলা রয়েছে যে প্রেসিডেন্ট ক্যান সাসপেন্ড দ্য রাইট টু মুভ টু এনি কোর্ট। যে কোনো কোর্টে যে ফান্ডামেন্টাল রাইটস ক্ষুণ্ণ হয়েছে বলে যেতে পারতো, সেটা ন্যাশনাল এমার্জেন্সির টাইমে সাসপেন্ড করতে পারে প্রেসিডেন্ট। এই ছিল আজকের দুটো এমসিকিউ এবং তার সলিউশান। এরপর চলে যাচ্ছি আজকের মেন পোর্শানে। আগের দিন অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন কমপ্লিট হয়েছে, আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল রিলেশন নিয়ে আলোচনা করব। প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন আর্টিকেল 256 থেকে 263 এবং পার্ট 11-এর আন্ডারে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন। ঠিক আছে, এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো এক এক করে আলোচনা করছি। এর মধ্যে ডিস্ট্রিবিউশন অফ এক্সিকিউটিভ পাওয়ার, অর্থাৎ সেন্টার এবং স্টেটের মধ্যে যে এক্সিকিউটিভ পাওয়ারগুলো রয়েছে সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হবে তা নির্ণয় করা হয়। পার্লামেন্টের কাছে এ ব্যাপারে বেশি ক্ষমতা রয়েছে, যে কোনো ব্যাপারে এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে, যে কোনো ল তৈরি করার ক্ষেত্রে যেটা ইউনিয়ন লিস্টে রয়েছে। সেরকমভাবে স্টেট লেজিসলেচারের কাছেও ক্ষমতা রয়েছে। স্টেট লিস্টের যেসব রয়েছে সেগুলোর বিষয়ে ল তৈরি করার ব্যাপারে স্টেট লেজিসলেচারের কাছে পাওয়ার রয়েছে। সেরকম কনকারেন্ট লিস্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে ইউনিয়ন এবং স্টেট মিলিতভাবে ল তৈরি করে, কিন্তু যে রেসিডুয়ারি ক্ষমতাটা রয়েছে এক্ষেত্রে কিন্তু সেন্টারের হাতেই, অর্থাৎ পার্লামেন্টের হাতেই রয়েছে। এরপর চলে যাচ্ছি নেক্সট, অব্লিগেশন অফ স্টেট অ্যান্ড দ্য সেন্টার। এটা আর্টিকেল 256-এ বলা রয়েছে যে সেন্টার এবং স্টেটের ক্ষেত্রে কি কি বাধ্যবাধকতা রয়েছে। বলছে সংবিধানে রাজ্যের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে সেটাকে কিছুটা রেস্ট্রিক্টেড করা হয়েছে, যাতে যে সেন্টারের যে এক্সিকিউটিভ পাওয়ার আছে সেটাকে পর্যাপ্ত পরিমাণে
বা বেশি সুযোগ সুবিধা দেওয়া যায়। ঠিক আছে, প্রতিটা রাজ্যে যে এক্সিকিউটিভ পাওয়ারকে এমনভাবে প্রয়োগ করা হয় যাতে পার্লামেন্ট যে আইন কানুনগুলো চালু করে বা রাজ্যে যেসব আইন কানুনগুলো রয়েছে সেগুলোকে ঠিকভাবে মেনটেন করা যায়, এবং রাজ্য কেন্দ্রের যে এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগের সময় যেন না কোনো প্রকার বাধা দান করতে পারে সেই ব্যবস্থা করা রয়েছে, সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলা রয়েছে। এবং এক্ষেত্রে মনে রাখা দরকার যে কেন্দ্রের যে এই এক্সিকিউটিভ পাওয়ারটা রয়েছে সেটা কিন্তু স্টেটের ক্ষেত্রে বাধ্যতামূলকও হতে পারে বা জবরদস্তিমূলকও হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে একটা বিষয় বলা উচিত যে যদি কোনো রাজ্য কেন্দ্রের যে ডিরেকশানে রয়েছে, মানে স্টেট কেন্দ্র যে ডিরেকশান অনুযায়ী স্টেটটাকে পরিচালনা করতে চায় সেই ডিরেকশান ফেল করে, তাহলে কিন্তু এরকম প্রেসিডেন্ট একটা সিচুয়েশান অ্যারাইজ হয় যেখানে প্রেসিডেন্ট রুলও চালু করা যেতে পারে, যেটা আর্টিকেল 365 অনুযায়ী। ঠিক আছে, 365 অনুযায়ী যদি কোনো স্টেটে সেন্ট্রালের ডাইরেকশন অনুযায়ী কাজ না হয় তাহলে সেখানে প্রেসিডেন্ট রুলও চালু করা যেতে পারে, যেটা সেন্টারস ডাইরেকশান টু দ্য স্টেটস 3 নম্বরে বলা রয়েছে যে সেন্টার কী কী স্টেটকে পরিচালনা করার জন্য এই এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষেত্রে কী কী ডিরেকশান দেয়। এরপর চলে যাচ্ছি 4 নম্বর পয়েন্টে রয়েছে কোঅপারেশন বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট, অর্থাৎ সেন্টার এবং স্টেটের মধ্যে স্টেট পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুসম্পর্কের মাধ্যমে কিভাবে এক্সিকিউটিভ পাওয়ারটাকে বা অ্যাডমিনিস্ট্রেটিভটাকে পরিচালনা করে সেই বিষয়ে বলা রয়েছে। এখানে কিছু ইম্পর্ট্যান্ট আর্টিকেল রয়েছে যেটা এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, যেমন আর্টিকেল 262-তে বলা রয়েছে যে পার্লামেন্ট ক্যান প্রোভাইড ফর দ্য অ্যাডজুডিকেশন অফ এনি ডিসপিউট অর কমপ্লেন উইথ রেসপেক্ট টু দ্য ইউজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড কন্ট্রোল অফ ওয়াটার অফ এনি ইন্টারস্টেট রিভার ও রিভার ভ্যালি। যদি কোনো ইন্টারস্টেট নদী বা নদী খাতের মধ্যে যদি জলের সমস্যা নিয়ে দুটো স্টেট বা সেন্টারের সঙ্গে কোনো স্টেটের যদি বিরোধ বাঁধে তাহলে পার্লামেন্ট সেক্ষেত্রে সেই বিরোধের সমস্যার সমাধান করবে, যেটা আর্টিকেল 262-তে বলা রয়েছে। এটা অবশ্যই মনে রাখবে, এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট আর্টিকেল 262। এরপর চলে যাচ্ছি পরের যে বিষয়টা, এই যে ডিসপিউটগুলো ঘটে ইন্টারস্টেট যে ওয়াটার ডিসপিউট বা অন্য কোনো বাউন্ডারি বিষয়ে ডিসপিউটগুলো ঘটে থাকে, সেক্ষেত্রে প্রেসিডেন্ট চাইলে একটা ইন্টারস্টেট কাউন্সিল এস্টাবলিশ করতে পারে, যেটা ইনভেস্টিগেট করবে সেই সাবজেক্টের ব্যাপারে যে কী বিষয়ে স্টেটগুলোর মধ্যে বা স্টেটের সঙ্গে সেন্টারের বিরোধ বাঁধে সে বিষয়ে প্রেসিডেন্ট ইন্টারস্টেট কাউন্সিল এস্টাবলিশ করতে পারে, যেটা আর্টিকেল 263-তে বলা রয়েছে এস্টাবলিশমেন্ট অফ ইন্টারস্টেট কাউন্সিল। এরকম একটা কাউন্সিল এস্টাবলিশ হয়েছিল 1990 সালে। ঠিক আছে, এক্ষেত্রে মনে রাখা দরকার যে ইন্ডিয়ার টোটাল যে ইন্ডিয়ান টেরিটরিটাকে রয়েছে সেটাকে বজায় রাখার জন্য বা সেটাকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এই যে ইন্টারস্টেট কাউন্সিলগুলোকে এস্টাবলিশ করা হয়। এরপর 5-এ রয়েছে অল ইন্ডিয়া সার্ভিস, যেটা আর্টিকেল 312 অনুযায়ী পার্লামেন্ট মেনলি রাজ্যসভার কাছে সেই ক্ষমতাটা রয়েছে অল ইন্ডিয়া সার্ভিস ক্রিয়েট করার। ঠিক আছে, 6-এ রয়েছে পাবলিক সার্ভিস কমিশন। সেন্টার স্টেট রিলেশনের ব্যাপারে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এর যে চেয়ারম্যান বা মেম্বার রয়েছে, যেগুলো কিন্তু মানে স্টেটের বিভিন্ন স্টেটের যে পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান বা মেম্বার রয়েছে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয় গভর্নরের দ্বারা, রেসপেক্টিভ স্টেটের গভর্নর দ্বারা, কিন্তু তাদেরকে রিমুভ করার ক্ষমতা শুধুমাত্র প্রেসিডেন্টের হাতে রয়েছে। এছাড়া পার্লামেন্ট এস্টাবলিশ করতে পারে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশন, যেটা দুটো অথবা তার বেশি স্টেটের মধ্যে স্টেটের ক্ষেত্রে কাজ করতে পারে। জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন ক্রিয়েট করার ক্ষমতাও রয়েছে পার্লামেন্টের হাতে, নাকি স্টেট লেজিসলেচারের হাতে, যে তাদেরকে
অ্যাপয়েন্ট করা হয়, যাদের চেয়ারম্যানকে এবং মেম্বার্সদেরকে অ্যাপয়েন্ট করা হয় অবশ্যই প্রেসিডেন্ট দ্বারা। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি 7 নম্বর যেটা রয়েছে রিলেশন ডিউরিং ইমার্জেন্সি। এমার্জেন্সি আমরা জানি যে 3 টাইপের ইমার্জেন্সি রয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি রয়েছে। এই 3টে ইমার্জেন্সির টাইমে কিন্তু যে স্টেট গভর্নমেন্টকে ডাইরেক্টলি সেন্টারের কন্ট্রোলে আনা হয়, স্টেট যে গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ যে ক্ষমতাগুলোকে আছে সেগুলোকে কিন্তু ডাইরেক্ট সেন্টারের কন্ট্রোলে আনা হয়, যদিও তাদেরকে স্টেটের যে লেজিসলেচারকে সেগুলোকে সাসপেন্ড করা হয় না, কিন্তু তাদের ক্ষমতাকে সেন্টারের আন্ডারে আনা হয় ন্যাশনাল এমার্জেন্সির টাইমে। আর প্রেসিডেন্ট রুলসের টাইমে গভর্নরের হাতে পুরো পাওয়ার চলে আসে প্রেসিডেন্ট রুলের টাইমে। আর ফিনান্সিয়াল এমার্জেন্সি হয় যেটা আর্টিকেল 360 অনুযায়ী, তখন বিভিন্ন রকম ফিনান্সিয়াল যে রেস্ট্রিকশানগুলো আছে সেগুলো কিন্তু লাগু করা হয়। যেমন স্টেটের যে বিভিন্ন রকম যারা কর্মচারী রয়েছে তাদের কিন্তু স্যালারি কাট করারও অধিকার ওই সময় কিন্তু সেন্টারের হাতে রয়েছে, যখন কোনো স্টেটে ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আরও কিছু আদার প্রভিশন রয়েছে, যেমন আর্টিকেল 355 অনুযায়ী সেন্টারের 2 ধরনের ডিউটি রয়েছে মেনলি স্টেটকে প্রোটেক্ট করার জন্য, যেটা এক্সটার্নাল এগ্রেশন বা ইন্টারনাল ডিস্টারবেন্সের হাত থেকে। এছাড়া আর কি চেক করতে পারে যে স্টেটটা তাদের যে প্রভিশনগুলো রয়েছে কনস্টিটিউশনের সেই প্রভিশন অনুযায়ী কাজ করছে কি না। এই দুটো ডিউটি রয়েছে সেন্টারের হাতে, যেটা কোনো স্টেট ঠিকঠাক মেনে চলছে কি না এই ব্যাপারে, যেটা আর্টিকেল 355 আন্ডারে। ঠিক আছে, যদি কোনো স্টেট এগুলো এইভাবে পরিচালনা করতে তাদের স্টেটকে ব্যর্থ হয়, তাহলে সেখানে কিন্তু 356 অনুযায়ী আর্টিকেল 356 অনুযায়ী প্রেসিডেন্ট রুল জারি করতে পারে। ঠিক আছে, যাচ্ছি নেক্সট ফাইন্যান্সিয়াল রিলেশনের ব্যাপারে। ফাইন্যান্সিয়াল রিলেশন যেটা আর্টিকেল 268 থেকে 293 মধ্যে বলা রয়েছে এবং পার্ট 12 আন্ডারে আসে সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশন, 268 থেকে 93 এবং পার্ট 12 আন্ডারে আসে। এর মধ্যে যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো রয়েছে, প্রথম রয়েছে অ্যালোকেশন অফ ট্যাক্সিং পাওয়ার। যে ট্যাক্সিং যে পাওয়ার রয়েছে সেটা কিভাবে ডিভাইড হবে সেন্টার স্টেটের মধ্যে সে বিষয়ে আলোচনা করা রয়েছে। পার্লামেন্টের কাছে এক্সক্লুসিভ পাওয়ার আছে ট্যাক্স কালেক্ট করার, যে বিষয়গুলো ইউনিয়ন লিস্টে রয়েছে। সেরকমভাবে স্টেট লেজিসলেচারের কাছেও ক্ষমতা আছে যেগুলো স্টেট লিস্টে রয়েছে, সেখান থেকে ট্যাক্স কালেক্ট করার ক্ষমতা বা ট্যাক্স লেভি করার পাওয়ার রয়েছে স্টেট লেজিসলেচারের কাছে। ঠিক আছে, কিন্তু সেখানে কোনো কনকারেন্ট লিস্ট নেই যেখানে দুজনে মিলে ট্যাক্স কালেক্ট করবে, যদিও পরবর্তীকালে অর্থাৎ 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016 মাধ্যমে একটা কনকারেন্ট পাওয়ার দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারকে রিগার্ডিং জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের বিষয়ে, যেটা 2016তে 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চালু করা হয়েছিল। সেখানে স্টেট লেজিসলেচার এবং পার্লামেন্ট উভয়কেই ক্ষমতা দেওয়া হয়েছে ল তৈরি করার বিষয়ে, যে কোন বিষয় থেকে কি পরিমাণ ট্যাক্সেশন আদায় করা হবে। এরপর চলে যাচ্ছি নেক্সট ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রেভিনিউ। যে পরিমাণ ট্যাক্স আদায় করা হচ্ছে সেটা সেন্টার এবং স্টেটের মধ্যে কোন অনুপাতে পার্সেন্টেজে ডিভাইড হবে সে বিষয় নিয়েও এতে আলোচনা করা রয়েছে। এখানে মনে রাখার প্রয়োজন, এখানে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো সেন্টারের হাতে ফুল ক্ষমতা রয়েছে, আবার কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো স্টেটের হাতে, এবং আর কিছু কিছু রয়েছে যেগুলোতে উভয়ের সম্মিলিত প্রয়াসে ট্যাক্স কালেক্ট করা হয়। ট্যাক্স লিভাইড করার ক্ষমতা আছে আর ট্যাক্স অ্যালোকেট করার, ঠিক আছে, বিভিন্ন রকম পাওয়ার বিভিন্ন আর্টিকেল অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর দেওয়া রয়েছে। এখানে কিছু উল্লেখযোগ্য আর্টিকেল মনে রাখার মতো, যেগুলো প্রথম হচ্ছে 268,
এখানে এই আর্টিকেলে বলা রয়েছে যে ট্যাক্স লেভাইড করবে সেন্টার, কিন্তু কালেক্টেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য স্টেট। ঠিক আছে, কি পরিমাণ ট্যাক্স ওতে বসানো হবে সেটা ঠিক করবে সেন্টার, কিন্তু কালেক্ট করবে আর অ্যাপ্রোপ্রিয়েট করবে স্টেটসরা। এরকম কিছু কিছু, যেমন স্ট্যাম্প ডিউটি, চেক, প্রমিসারি নোট, এগুলোতে 268 নম্বর আর্টিকেলে বলা রয়েছে এই বিষয়গুলোতে। এরপর চলে যাচ্ছি 269-এ, ট্যাক্স লিভাইড অ্যান্ড কালেক্টেড বাই দ্য সেন্টার বাট অ্যাসাইন টু দ্য স্টেট, যেমন ইন্টারস্টেট ট্রেড অ্যান্ড কমার্স, যেটা জিএসটি নয় কিন্তু। ঠিক আছে, এরপর আর্টিকেল 269-এতে জিএসটির কথা বলা রয়েছে। 270-তে বলা রয়েছে যে ট্যাক্সেস লিভাইড অ্যান্ড কালেক্টেড বাই দ্য সেন্টার বাট ডিস্ট্রিবিউটেড বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট, যেমন যেগুলো ইউনিয়ন লিস্টে যে ট্যাক্সেশন বিষয়গুলো রয়েছে সেগুলো আর্টিকেল 270-র আন্ডারে আসে। এরপর চলে যাচ্ছি সারচার্জ অফ সার্টেন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিজ, যেগুলো মেনলি সেন্টার আদায় করে, সেটা আর্টিকেল 271-এ বলা রয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে যেখানে স্টেট লিস্টে যে 18টা বিষয় রয়েছে যেগুলোতে স্টেটের এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে, সেগুলো থেকে ট্যাক্স কালেক্ট করার 18টা বিষয় রয়েছে যেগুলি থেকে স্টেটের এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে, সেগুলো থেকে ট্যাক্স কালেক্ট করার, যেমন ল্যান্ড রেভিনিউ, ট্যাক্সেস অন এগ্রিকালচারাল ইনকাম, তারপরে এস্টেট ডিউটি এগ্রিকালচারাল ল্যান্ড থেকে, তারপরে মিনারেল রাইটস, অ্যালকোহল, লিকার, এগুলো, ইলেকট্রিসিটি রয়েছে, এগুলোতে স্টেটের এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে, এগুলো থেকে ট্যাক্স কালেক্ট করার বিষয়ে। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি ডিস্ট্রিবিউশন অফ নন ট্যাক্স রেভিনিউ। নন ট্যাক্স রেভিনিউ থেকেও ট্যাক্স কালেক্ট করা হয়, যেরকম সেন্টারের ক্ষেত্রে কি কি রয়েছে, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, রেলওয়ে, ব্যাংকিং, কয়েনেজ অ্যান্ড কারেন্সি, এগুলো রয়েছে সেন্টারের। আর স্টেটের ক্ষেত্রে যেমন রয়েছে ইরিগেশন, ফরেস্ট, ফিশারিজ, এগুলো নন ট্যাক্স রেভিনিউ রয়েছে, যেগুলো থেকে যেগুলো সেন্টার এবং স্টেটের মধ্যে ডিস্ট্রিবিউট হয় যে ট্যাক্সগুলো। ঠিক আছে, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এরপরে এই সেন্টার স্টেট রিলেশনে আরও একটা ক্লাস হবে আশা করছি, যেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করা হবে। এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লাগলো। আবারও বলছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।